সামনের দিকে আগাইতাম, কিন্তু যেহেতু পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করতে বলছেন এর আগে সামনের দিকে আগাম। ঠিক আছে, পার্সপেক্টিভ জিনিসটা কি এটা বুঝতে হবে আগে। পার্সপেক্টিভ কাকে বলে এবং এটা কি? পার্সপেক্টিভ হচ্ছে একটা নিয়ম, এটা একটা নিয়ম, এটা আলাদাভাবে কোনো ড্রয়িং না। হ্যাঁ, এটা একটা নিয়ম। এই নিয়মটা যখন আপনি কোনো ছবি আঁকবেন, প্রত্যেকটা ছবির মধ্যেই থাকবে। ছবি আঁকার একটা নিয়ম হচ্ছে পার্সপেক্টিভ, কম্পোজিশন, এগুলা হচ্ছে এক একটা নিয়ম। হ্যাঁ, এই নিয়মটা পার্সপেক্টিভটা বোঝার জন্য সহজ কিছু জিনিস আছে যেটা দেখাইলে আপনারা পার্সপেক্টিভ বুঝতে পারবেন, যেমন বক্স, চেয়ার, টুল, সহজ জিনিস এগুলো। কিন্তু এর বাদেও আপনি একটা দৃশ্য আঁকেন, একটা ফিগার ড্রয়িং করেন, আপনি একটা ল্যান্ডস্কেপ করেন, একটা নৌকার ড্রয়িং করেন, চারটা নৌকার ড্রয়িং করেন, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা আলাদা ভাবে পার্সপেক্টিভ আছে। ঠিক আছে, তো পার্সপেক্টিভ জিনিসটা কি বা কাকে বলে? পার্সপেক্টিভ হচ্ছে আমাদের দৃষ্টিকোণ, পরিপ্রেক্ষিত। পার্সপেক্টিভের বাংলা হচ্ছে পরিপ্রেক্ষিত, যার মানে হচ্ছে দৃষ্টিকোণ। আমরা যে জায়গায় যে দৃষ্টিকোণ থেকে কোনো কিছু দেখি এটাকেই বলা হয় পার্সপেক্টিভ। এখন কথা হচ্ছে দৃষ্টিকোণটা আমরা দেখি ঠিক, কিন্তু যখন আঁকতে যাই জিনিসটা মাথা থেকে আউট হয়ে যায়, মানে মাথার মধ্যে আর কাজ করে না। দেখি একরকম, আঁকি আরেক রকম। কেন? কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন ছবি আঁকি তখন দেখার থেকে বেশি মস্তিষ্কের সাহায্য নিই। আমাদের ব্রেনে কিছু জিনিস সেট করা আছে, আমরা যেটা সাহায্য নিই। বুঝাইতে পারছি? আমরা চোখ দিয়ে দেখি ঠিকই, বাট দেখার মতো দেখি না। দেখবেন অনেক শিল্পীরা মাঝে মাঝে রাস্তার মধ্যে কয়েক ঘন্টা একটা জিনিসকে তাকায় আছে, অনেকে বলে যে পাগল, তাকায় থাকে। কি করে? অ্যাকচুয়ালি সে তাকায় আছে না, সে জিনিসটা দেখছে। একটা জিনিসের খুঁটিনাটি সবকিছু দেখা বোঝার মধ্যে অনেক তফাৎ আছে। যেমন সাধারণ একটা উদাহরণ দিই, গাছ। গাছের রং কি আমরা সবাই জানি সবুজ, তাই না? এটাকে আমরা একটা রং হিসাবে ধরি এবং আঁকতে গেলেও এই সবুজ রঙেরই প্রয়োগ করি। কিন্তু বাস্তবে আপনি একটা পাতা নিয়ে, পুরা গাছ তো বাদ দিলেন, জাস্ট একটা পাতা নিয়ে ওই পাতাটা চোখের সামনে নিয়ে দেখার চেষ্টা করবেন এখানে কয়টা রং। দেখবেন আর লিখবেন যে একটা রং দেখতে পাইলাম, দুইটা রং দেখতে পাইলাম। রং কিন্তু একটু পরিবর্তন হওয়াটাকেও রং বলা হয়। আলো ছায়ার কারণে তো একই রঙের মধ্যে পরিবর্তন ঘটে, অবশ্যই ঘটে, কিন্তু তার বাদেও একাধিক কালার একটা গাছের মধ্যে পাওয়া যায়। এই যে পাওয়া যায়, এই জিনিসটা একটা শিল্পীরা ধরার চেষ্টা করে, আর একটা সাধারণ মানুষ দেখে যে গাছের রং সবুজ। বুঝাইতে পারছি? তো দৃষ্টিকোণটা কি দেখেন, যখন আমরা ট্রেনের মাঝখানে দাঁড়াই, আমি এর আগে আঁকছি, এখন ট্রেনের লাইন আর আঁকবো না। অবশ্য আমার এখানে একটা আঁকা আছে, আমি ওটা দিয়ে একটু বোঝাই। এই দেখেন এখানে আঁকা আছে। তো কথা হচ্ছে যে আমরা যখন ট্রেনের মাঝখানে মিডিল, এখানে আমি দাঁড়াই, এই যে আমার আঙ্গুলটা এটা হচ্ছে আমি, তখন আমি এই ভিউটা দেখি একটা ট্রেনের লাইনে। কিন্তু বাস্তব কি এরকম? এটা কি আস্তে আস্তে চড়া হইতে হইতে আসলেই চিকন হয়ে গেছে? বা কখনো হয়? কখনো তো হয় না, এটা সমান। এটা মাইয়ের পর মাই গেছে, সমান ভাবেই গেছে, কখনোই এটা এক টিপা হয়নি। তাহলে আমি এটা দেখি কেন? আমার দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণে আপনি যদি একটা ল্যাম্পের নিচে দাঁড়ায় থাকেন, যেমন ধরেন যে রাস্তায় যে লাইট গুলো থাকে, আপনি ঠিক ওই লাইট গুলো আপনার মাথার উপরে যে লাইটটা, ওই লাইটটা দেখতে পাবেন না, কিন্তু আস্তে আস্তে যত দূরে যাবে লাইট গুলো আপনি দেখতে পাবেন এবং ধীরে ধীরে দেখবেন অনেক দূরে যায়, ওগুলো ছোট হয়ে গেছে। ঠিক যে এই লাইটটার মতো এখানকার লাইট দেখতে পাবে না, কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে থাকবে এবং দূরে যেতে আপনি লাইট গুলোকে আরো ছোট দেখবেন। রাস্তাকেও আমরা এভাবে দেখি, যে কোনো বিল্ডিং কেও আমরা এই একই দৃষ্টিকোণ থেকে দেখি। এই যে দৃষ্টিকোণটা বলা হচ্ছে, এটার নামই হচ্ছে পার্সপেক্টিভ। তো পার্সপেক্টিভ হচ্ছে দুই রকম দৃষ্টিকোণে আমরা একটা জিনিসকে দেখি। প্রথমত যেটা দেখি সেটা হচ্ছে লাইনার বা লিনিয়ার বলতে পারেন। লাইনার বা লিনিয়ার যেটাই বলেন, মানে লাইনের মাধ্যমে যে পার্সপেক্টিভটা দেখি, মানে ড্রয়িং এর মাধ্যমে। এটা কি? এটা একটা ড্রয়িং। এই ড্রয়িং করে যে পার্সপেক্টিভটা দেখি এটাই হচ্ছে লাইনার পার্সপেক্টিভ, মানে লাইনের মাধ্যমে আমরা এই পার্সপেক্টিভটা দেখি। দ্বিতীয় যে পার্সপেক্টিভটা দেখি সেটা হচ্ছে এরিয়াল পার্সপেক্টিভ। এরিয়াল পার্সপেক্টিভ হচ্ছে, যেমন এখানে দেখেন ডিটেল দেখতেছে, কিন্তু যত দূরে যাচ্ছে ডিটেলটা কিন্তু কমে যাচ্ছে। চোখে আমরা কম দেখতেছি, যেমন এটা পুরো ড্রয়িং দেখছি, এটারও দেখছি, আস্তে আস্তে কিন্তু এই পুরো ড্রয়িংটা দেখতেছি না এবং এই পাথর গুলো দেখতেছি না। এই যে জিনিসটা দেখতেছি না, ঘোলা হয়ে যাচ্ছে, এটার নামই হচ্ছে এরিয়াল পার্সপেক্টিভ, বায়বীয় পার্সপেক্টিভ যাকে বলা
চোখের সামনে মানুষটাকে আপনি অনেক ডিটেল দেখেন, সব রং দেখেন, ওকে পুরাটা দেখেন, কিন্তু ওই একই মানুষ যখন আপনার থেকে 10 হাত দূরে যায়, 100 হাত দূরে যায়, 50 হাত দূরে যায়, আপনি কি আস্তে আস্তে কম দেখতে থাকেন, তাই না? এটাই হচ্ছে এরিয়াল পার্সপেক্টিভ। এখন লাইনিং পার্সপেক্টিভের মধ্যেও এটা বিদ্যমান। কিভাবে বিদ্যমান? ওই যেটা বললাম, এটা ড্রয়িং হইতে, ড্রয়িং এর মধ্যেও কিন্তু যে দূরে চাপটা হয়ে গেছে। যখন আমরা একটা জিনিস শুধু ড্রয়িং করবো, তখন ধরেন সামনে কিছু কাজ আছে, ঘর আছে, ডিটেল আছে, সেগুলোকে আমাদের ডিটেইলে ড্রয়িং করতে হবে। কিন্তু আস্তে আস্তে যখন দূরে চলে যাচ্ছে, ডিটেইলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে কমে যাচ্ছে, লাইনে তো আমরা ড্রয়িং করলাম, তারপরে আমাদের কি হলো, এরিয়াল পার্সপেক্টিভ ওখানে কাজ করলো, মানে ঝাপসা হয়ে গেল, ঘোলা হয়ে গেল। ঠিক আছে? এখন দেখেন আপনাদের নর্মাল যে জিনিসগুলো নিয়ে প্রবলেম আছে, আমি আজকে সেগুলো নিয়ে দু একটা জিনিস নিয়ে আলোচনা করব। মূলত ড্রয়িংটা কি, প্রথমে আমাদেরকে সেটা জানতে হবে। মূলত ড্রয়িংটা কি আমাকে প্রথমে সেটা জানতে হবে। সেটা হচ্ছে আমরা যে হরিজন্টাল লাইন, যে ভার্টিক্যাল লাইন গুলো দেখছি, লক্ষ্য করেন, ধরে নেন মিডিলে আমার একটা ভার্টিক্যাল লাইন আছে। এখন আমি হরিজন্টাল সীমানা দিয়ে দিলাম যে আমার একটা বক্স থাকবো, এই বক্সের সীমানা হচ্ছে এতটুকু। এখন এইখান থেকে আমি দেখতেছি আমার কিন্তু মিডিল পয়েন্ট হচ্ছে এটা। এখন যখন এই লাইনটা এইদিকে যাবে, তখন এটা আস্তে আস্তে একটু নিচের দিকে নামবে, এবং যখন এই লাইনটা যাবে তখন এই লাইনটা একটু উপরের দিকে উঠবে, আস্তে আস্তে কোনো এক মাথায় যায়। ওই যে ট্রেনের যে লাইন, একদম ট্রেনের লাইন এটা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আস্তে আস্তে দূরে কোথাও যায়, এটা কি হবে, একটা বিন্দুতে রূপ নিবে। জিনিসটা যত কাছে থাকবে আমাদের, এই লাইনটা আমরা হবে ঠিকই, বাট দেখবো কম, মিলবে না। জিনিসটা যত ধরেন ছোট হবে, তত আমরা এই মিলটা দেখতে পাবো। তো সচরাচর বক্সের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় না। হ্যাঁ, তো দেখেন এই যে দিলাম, এখন এখান থেকে কি হবে, একদম স্ট্রেট একটা লাইন, একদম স্ট্রেট একটা লাইন। আবার বক্সে যখন এই পাশে হইলো, সেম জিনিস, সেম কাহিনী। এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, এটা আস্তে আস্তে উপরের দিকে নামবে। এই যে উপরের দিকে আর নিচের দিকে নামলো, এটাই হচ্ছে মূলত পার্সপেক্টিভ। এটা যেহেতু আমি একদম মিডিল থেকে দেখতেছি, আমি কিন্তু উপরে খুব বেশি দেখবো না। যেমন করেন, আমি যদি এখন উপরের অংশটার কথা বলি, তাহলে এটা এদিক থেকে একটা লাইন যাবে এবং এদিক থেকে একটা লাইন যাবে, লাইন দিয়ে এটা আমি খুব সামান্য পরিমাণ দেখবো। হ্যাঁ, এবং এই যে মিডিল যে লাইনটা হচ্ছে, সেই লাইন থেকে ভিতরের যে অংশটা, সেই অংশটা যাবে। যেমন এই লাইনটা দেখেন, ঠিক এদের মাঝখান দিয়ে, মিডিল দিয়ে এভাবে যাবে, কোন এক কোণে যায় মিলে যাবে। যেমন এটা যাচ্ছে, এটাও যাচ্ছে, এটা যাইতে যাইতে কোন এক কোণে মিলে যাবে। আবার ধরেন এই লাইনটা এদিক থেকে যাইতে যাইতে কোন এক কোণে যায় মিলে যাবে, এবং এই লাইনটা কোন এক কোণে যায় মিলে যাবে। পার্সপেক্টিভ তখনই সঠিক হবে যখন আপনি বুঝবেন এই প্রত্যেকটা লাইন আপনি ঠিক রেখায় আছে আপনার। যদি কোনো কারণে এই লাইনটা উল্টা দিকে চলে যায়, বা এই লাইনটা উল্টা দিকে চলে যায়, তাইলে বুঝতে হবে আপনার পার্সপেক্টিভ ভুল হয়ে গেছে, আপনাকে মুছে পুনরায় এটা আঁকতে হবে। প্রথম লাইন থেকে যদি আপনি পার্সপেক্টিভ মিলান, তাইলে দেখবেন কি পার্সপেক্টিভ মিলে যাচ্ছে। কিন্তু যদি কোনো কারণে একটা লাইন, যেমন এই লাইনটা আমি ভুলে একটু উপরের দিকে দিয়ে দিলাম, তাইলে আমার পার্সপেক্টিভ মিলাইতে কষ্ট হয়ে যাবে, তখন যায় এদিকে যায় আর মিলবে না। তো পার্সপেক্টিভের, গ্রামের পার্সপেক্টিভ দেখাবো, এটা আমাকে বলতে হবে না, আমি আগে নর্মাল জিনিসগুলো নিয়ে আলোচনা করি। আমাদের দৃশ্য তো সামনে আসবে, দৃশ্য যখন আসবে তখন দৃশ্যের পার্সপেক্টিভ আমরা বুঝবো। এখন আমি নর্মালি একটা চেয়ার পার্সপেক্টিভের মূল ড্রয়িং হিসাবে আপনাদেরকে যেগুলো দেওয়া হয়, সেগুলো হচ্ছে বক্স, চেয়ার, টেবিল, টুল। হ্যাঁ, এর ভিতরেই মোটামুটি থাকে ঘর। তো এই জিনিসগুলো যদি আপনারা বোঝেন, পরবর্তীতে যখন আমরা ড্রয়িং এ যাবো, অটোমেটিক এগুলো ড্রয়িং এ প্রয়োগ হবে এবং ড্রয়িং এর মধ্যে পার্সপেক্টিভ থাকবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে বক্সটা আঁকলাম, পার্সপেক্টিভ হয়ে গেল। এখন আসেন, আমি এখানে একটা আপনাদের যেটা মূল বলতেছিলাম, যে চেয়ার আর টুলের যে পার্সপেক্টিভটা, সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, চেয়ার আর টুলের যে পার্সপেক্টিভ, সেটা আগে আমি চেয়ার একটা দেখাইছি, আজকে একটু টুল নিয়ে আলোচনা করব। আচ্ছা, টুলের পার্সপেক্টিভের জন্য আমরা যেটা করব, আগে টুলের যে উপরের যে বসার যে জায়গাটা, সেই পার্সপেক্টিভটা ড্রয়িং করব। লক্ষ্য করেন, আমার ধরেন মিডিলে লাইন থাকতো, এই লাইনটা আমি না দিয়েই আমি ড্রয়িংটা কমপ্লিট করতেছি।
এই যে পার্সপেক্টিভটা এখানে কিভাবে আপনারা চিন্তা করবেন যে এটা এদিক থেকে এদিক যাবে, এটা এদিক থেকে এদিক যায়, কোন এক কোণে আছে মিলে যাবে, আবার এদিক থেকে যে লাইনটা গেছে এদিক থেকে ওই লাইনটা যায়, কোন এক কোণে যায়, কি হবে, মিলে যাবে, তাই না? এটা হচ্ছে আমার যে টুল, সেই টুলের সবচেয়ে উপরের যে অংশটা সেটা আমার ড্রয়িং। ঠিক আছে, এখন দেখেন টুলের তো ভিতরেও একটা অংশ থাকে, তাই না? ওই ভিতরের অংশটা কিন্তু একটু ছোট হবে। হ্যাঁ, পার্সপেক্টিভ গত দিক থেকে ওই ভিতরের অংশটা একটু ছোট হবে। তাহলে ছোট যদি হয়, ছোট লাইন দিলাম, ঠিক আছে, বাট এই মিলগুলো কিন্তু তাদের একই দিকে একই লাইন অনুযায়ী থাকবে। এরপরে আসবে কি চুলের পা। চুলের পা যখন আমি আঁকবো, লক্ষ্য করে এই বক্সটা যদি আমি চিন্তা করি এখান দিয়ে যায়, এই বক্সের এই লাইনটা যদি এদিক দিয়ে যায়, তাহলে পায়ের লাইনটা ঠিক এই বরাবর নামতেছে। নামার পরে নিচে আমাকে পার্সপেক্টিভের আগে ড্রয়িংটা করে নিতে হবে। কেন? যাতে করে কোনো কারণে আমার পার্সপেক্টিভ ভুল না হয়। তাইলে আপনি টুল মিলাইতে পারবেন। আপনি যদি নিচে বক্সটা না করেন, আপনি কখনোই টুল মিলাইতে পারবেন না। এটা সবসময় মাথায় রাখতে হবে। দাঁতে ব্যথা। আমার কাছে আসো। দেখেন দুই পাশে যে লাইনটা, সেই লাইনটা মিলাইলাম, যেহেতু এটা দূরে একটা কোন একটা অংশ আমরা দেখতে। এই আপনাদের একটা টুলের ড্রয়িং। এখন এই ড্রয়িংটার মাধ্যমে বোঝার চেষ্টা করেন যে পার্সপেক্টিভের যে মিলটা, সেই মিলটা উপর থেকে শুরু হয়, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা অংশের মধ্যে কিন্তু ওর ওই মিলটা টিকে যায়। মিলটা কখনোই কোনো অংশের মধ্যে বাদ পড়বে না। একটা অংশে যদি মিলটা শুরু হয়, সেই মিল দেখে দেখে বুঝে বুঝে সেখান থেকে শুরু করে পুরো মিলটা করতে হবে। এর বাদেও আরেকটা নিয়ম, যেমন ধরেন আপনি পুরাটাই একটা বক্স থেকে ফেলতে পারতেন প্রথমে, সেতে আরেকটু জিনিসটা কঠিন হয়। কেন কঠিন হয়? কারণ অনেক লাইট লাইন থেকে জিনিসটা শুরু করতে হবে, ধীরে ধীরে ডিপ লাইনে যাবে। আপনি যখন পার্সপেক্টিভ আঁকবেন কখনোই ডার্ক লাইন ইউজ করতে পারবেন না। প্রথম কথা এটা, একেবারে ড্রয়িং শেষ না হওয়া পর্যন্ত। যেমন এখন আমার ড্রয়িং শেষ, এখন যদি আমি চাই যে হ্যাঁ আমি আমার ফাইনাল লাইন পেয়েছি, এখন ফাইনাল লাইন গুলোকে আমি একটু ডিপ করব। এখন যাই আমি জিনিসগুলোকে এভাবে করে আস্তে আস্তে ড্রয়িং গুলোকে ডিপ করতে পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, পিছনে যে লাইন আছে ওগুলা বাদ দিয়ে আমি আমার ড্রয়িং থেকে আস্তে আস্তে এভাবে করে লাইনের মাধ্যমে ডিপ করতে পারি। এবং আরেকটা জিনিস, হরিজন্টাল ভার্টিক্যাল লাইন দেওয়ার যে সহজ ভাবে আপনি একটা দাগের মাধ্যমে দিতে পারবেন, সেই প্র্যাকটিসটা চালা যেতে হবে এবং একটু বড় বড় সাইজ করে জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। তাইলে দেখবেন যে অটোমেটিক আপনি ধীরে ধীরে এই জিনিসটাকে আয়ত্তে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এই গেল। এখন আমরা একটু দেখবো মূল যে জিনিস, আমাদের আজকে থেকে একটু দৃশ্যগুলো শুরু হবে এবং ঝটপট আমরা বেশ কিছু দৃশ্য শিখবো। ঠিক আছে, তো আজকে প্রথম ক্লাসে আমি একটা দৃশ্য আপনাদের সামনে আলোচনা করি এবং সেটার মধ্যে যে পার্সপেক্টিভ আছে সেটা নিয়ে একটা আলোচনা করবো। ম্যাম একটা চেয়ারের
চেয়ার রাখতে বেটার হইতো। আপনি যে টুল আসছেন এটাই চেয়ার। দেখেন আপনি যদি আঁকতে পারেন এটাকে চেয়ার বানাইতে পারবেন। টুল আর চেয়ারের মধ্যে কি খুব বেশি তফাৎ? একটুখানি তফাৎ। কি তফাৎ? এই সবকিছু আছে চেয়ারের শুধু মাথার মধ্যে। লক্ষ্য করেন এই মাথার মধ্যে পার্সপেক্টিভ আপনাকে মিলাইতে হবে। তাইলে পার্সপেক্টিভের রুলস অনুযায়ী এই দাগটা ঠিক এইদিকে গেছে, এই পাশে গেছে। তাহলে এখানকার দাগটা কোন দিকে যাবে লক্ষ্য করেন। এই আপনার চেয়ার হয়ে গেল। এখন আপনি এটাও মিলাইতে পারবেন না যে হ্যাঁ এটা কি এরকম চেয়ার হলো। কি চেয়ার হয়েছে? যে কথাটা বললেন তাকে একটু জিজ্ঞাসা করতে, চেয়ার হয়েছে? জি ম্যাম। তাইলে টুল আর চেয়ার আর টেবিল এই তিনটার মধ্যে কোনো তফাৎ আছে? জিনিস একই। পার্সপেক্টিভ জন্য আপনার যদি জানা থাকে আপনি টুলও আসতে পারবেন, চেয়ারও আসতে পারবেন, টেবিলও আসতে পারবেন। আপনাকে আগে আঁকতে জানতে হবে বক্স। লক্ষ্য করেন আরেকজন লিখছে যে ম্যাডাম আরেকবার দেখান। আপনাকে আগে আঁকতে জানতে হবে বক্স। লক্ষ্য করেন আমি তো দেখাইছিলাম একবার, এই যে বক্স, এই বক্সটা আগে আঁকতে জানতে হবে। এই বক্স যদি আপনি আঁকতে না জানেন আপনি কখনোই চেয়ার আঁকেন না টুল আঁকেন না যাই আঁকেন। এই বক্স থেকে সব কিভাবে সব? এই যে বক্সের যে উপরের অংশ, আমরা চেয়ার বা টেবিলের যে কোনো যা জিনিসেরই উপরের অংশটা দেখি তাই না? আচ্ছা তারপরে ধরেন একটা ডিজাইন থাকতে পারে, একটা বাড়তি অংশ থাকতে পারে, পিলার। আচ্ছা তারপরে ভিতরে একটা অংশ থাকতে পারে, আবার অনেক সময় নাও থাকতে পারে যে এটার সাথেই আমার কি চেয়ারের যে বাড়তি যে অংশটা সেটা এটার সাথে মিল রেখে তৈরি হয়েছে। এখন পায়া, পায়া নামবে কি থেকে? এই যে কোণ, প্রত্যেকটা কোণ হচ্ছে এক একটা পায়া। লক্ষ্য করেন যেহেতু যে ভিতরে একটা বিট দিচ্ছি মানে কি পায়াটা একটু ভিতর থেকে হয়েছে, তাহলে প্রত্যেকটা কোণই হচ্ছে এক একটা পায়া। এখন এই যে পায়ার প্রথমে লাইন দিয়ে দিলাম হরিজন্টাল ভার্টিক্যাল লাইন। এখন আপনি হচ্ছে এই যে বক্সের যে দাগগুলো দিচ্ছেন এই দাগগুলোকে আবার দেন, এভাবে মিলা। এই দাগ কোথায় গেলে এটা কোনো এক কোণে যায় মিলবে, এই লাইনটা কোথায় দিলে কোন দিকে দিলে কোনো এক কোণে যায় এই লাইন মিলবে, এই লাইনটা কোন দিকে দিলে কোনো এক কোণে যায় এই এই চারটা লাইন মিলবে, এবং এই লাইনটা কোথায় দিলে কোনো এক কোণে যায় এই দুইটা লাইন মিলবে। ঠিক আছে? আপনি যখন নিচে এই বক্সের এই লাইনগুলো দিয়ে নিলেন তারপরে আপনি বক্সের এখন এই যে পা আঁকেন, পা লিখেন। আঁকলাম। এখন এগুলো মিলানোর ব্যাপার আছে, কিভাবে মিলাবেন লক্ষ্য করেন। এইটা ধরেন আমি সামনে মিডিল পয়েন্ট দেখতেছি, তাহলে এই পয়েন্টটা এইদিকে গেছে, এই পয়েন্টটা এইদিকে গেছে, তাই না? আচ্ছা এখন এখানকার থামন পয়েন্ট হচ্ছে এইটা, তার মানে এইটা যাবে এরকম, কিন্তু এই যে সাইডটা এটা কিন্তু আমরা ওই লাইনের সাথে দেখতেছি, তাহলে এইটা কোন দিক যাবে? ওই দিক যাবে, তাইলেই পা মিলবে। এখন এইখানে আমার এটা দুই কোণে যাবে, একটা হচ্ছে এই দিকে একটা যাবে ওই দিক। কেন? কারণ এটা তো এই দিককার পা, এটা কিন্তু এই দিককার লাইন। এই যে লাইনটা এই লাইনটা এইদিকে গেছে এবং এই লাইনটা ওই দিক গেছে। আবার এই যে লাইন দিছেন এখানে আপনি এই প্রথম যে লাইনটা সেই লাইনটা আপনি দেখতেছেন এই লাইনের মধ্যে, যখন এই লাইনটার কথা আসতেছে তখন এই লাইনটা কিন্তু আপনি দেখতেছেন ওই লাইনের মধ্যে। এখন এই যে এই লাইন ওই লাইন বললাম এইটা কখন আপনি বুঝবেন না যতক্ষণ না আপনি সামনে এই জিনিসটা রাখবেন, আমার এই ছবিটা দেখবেন, মিলাবেন, দেখবেন, মিলাবেন। এই যে মিলা দেখা এই দুই দক্ষতা মিনিমাম 7 থেকে 8 দিন প্র্যাকটিস করতে হবে। তখন যাই আমি যে এই ওই বললাম যেটা কারো অনেকের ব্রেনেই ঢুকে না যে এই ওই, আবার এই ওই জিনিসগুলো বুঝবেন। পার্সপেক্টিভ হচ্ছে 4টা লাইনের মধ্যে তৈরি হয়। লক্ষ্য করেন মূল এটা খুব সহজ একটা পার্সপেক্টিভ, এই যে 4টা লাইন, এই 4টা লাইন এই যে লাইন দুটো গেছে এই দুটো লাইন কোনো এক কোণে যায় এভাবে মিলে যাবে, চাপতে থাকবে। এই দুইটা লাইন কোনো এক কোণে এভাবে চাপতে 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 যে ট্রেনের লাইনের মতন কোনো এক কোণে যায় মিলে যাবে। আবার এই দুইটা লাইন কোনো এক কোণে যায় আস্তে 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 মিলে যাবে। আবার এই দুইটা লাইন কোনো এক কোণে যায় আস্তে 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 মিলে যাবে। এখন এই যে আমি যে 4টা লাইন মিলামিলির কথা বলতেছি এই মিলটা আপনার ইন টোটাল পুরো সাবজেক্টের মধ্যে বিভিন্ন দিক থেকে ক্রিয়েট হইতে পারে। যেমন আমাদের এই যে নরমালি আমরা আলোচনায় আসি
নর্মাল ধরেন আমাদের সামনে যেই চুলটা আছে, এই চুলের প্রথমে উপরের যে অংশটা সেটাতে একদম সিম্পল, তারপরে চলে আসছে কিন্তু তার নিচের আরেকটা পার্ট, যেই পার্টটা কিনা এটার থেকে একটু ভিতরে ভিতরে সে হয়েছে ঠিকই, কিন্তু তার এই প্রত্যেকটা লাইন কিন্তু এটার সাথে মিল আছে, যার কারণে ড্রয়িংটা সহজ মিলে গেল। কিন্তু যখন পায়ের কথায় চলে আসলাম, পায়ের ভিতর চারটা দিক, তাই না? একটা পা কিরকম হয়, একটা টেবিলের পা বা যে কোনো জিনিসের পা, দেখেন এই যে একটা অংশ, ধরেন এটা যদি ফ্রন্ট হয়, এই সাইডে একটা অংশ আছে না, এই সাইডে একটা অংশ আছে না, আবার আপনার ওই পাশে আরো এরকম দুইটা অংশ আছে, মোট চারটা অংশ থাকে, তাই না? আপনার গোল রাউন্ড শেপের হয়, সেটা ডিফারেন্ট, আমরা এটাই যেহেতু শিখতেছি। তাহলে এই যে চারটা অংশ, তাহলে এই চারটার মধ্যে তো পার্সপেক্টিভ বিদ্যমান, এরকম করে পার্সপেক্টিভ এই চারটা অংশের মধ্যে আছে না, এই চারটা অংশের মধ্যে এভাবে পার্সপেক্টিভ আছে না, ওই পার্সপেক্টিভটা এখানে যে আপনাদের এই নিচের যে অংশ সেটা মিলাইতে হবে। এটা যদি সোজা একটা লাইনের মধ্যে দিয়ে দেন তাহলে আর পার্সপেক্টিভ মিলবে না। এই জন্য আগে কয়েকটা ড্রয়িং করেন। আজকে যে কথাগুলো বলতেছি, আজকে যে ড্রয়িং গুলো দেখাচ্ছি, এখন এটা টেবিল, ধরেন এটা একটা টুল হয়েছে, এটা চেয়ারও হয়নি, বাট এটার আকৃতিটা চেয়ারের মতো, টুলটা একটু লম্বা হয়, পাটা একটু লম্বা হয়, এটা হচ্ছে টুলের বৈশিষ্ট্য। চেয়ারের পা একটু তুলনামূলক ছোট হয়, উপরের এই অংশটা হয়। আবার টেবিলের বৈশিষ্ট্য কি, এই সেম জিনিসই, শুধুমাত্র এই এই অংশটা আরো বড় হবে। টেবিলের উপরের অংশটা কি হয়, আরো চওড়া হয়, বড় হয়, লম্বা হয়, তাই না? এই তফাৎ। ড্রয়িং সেট, সবটা ড্রয়িং সেট, কিন্তু আপনার খালি লম্বা হবে। তাইলে এখন আমরা কি বুঝতেছি, যে আপনি যদি একটা জিনিস ড্রয়িং করতে পারেন, বাকি সব ড্রয়িং করতে পারেন। ঠিক আছে? তাহলে আমরা আজকে একটু গ্রামের দৃশ্যের মধ্যে যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভের আলোচনা দেখব। গ্রামের পার্সপেক্টিভে, গ্রামের মধ্যে একটা কমন যে জিনিস, সেই কমন জিনিসের নাম হচ্ছে ঘর। এই ঘর, একটি ঘরের পার্সপেক্টিভ আঁকো। এই ড্রয়িং বহুবার আসে, বহুবার আসছে, একটি বিল্ডিং এর পার্সপেক্টিভ আঁকো। হ্যাঁ, বহুবার আসে। তো দেখেন, ঘরের যে পার্সপেক্টিভ, আপনি যদি বক্স আঁকতে জানেন, বক্সকে আমরা শিখছিলাম কি, এই যে মিডিলের লাইন, এখান থেকে লাইনটা একটু ভিতরের দিকে যাবে, এখান থেকে লাইনটা কি দুইটা দুই দিকে নামবে, তাই না? এটা আমরা কিন্তু বক্সকে শিখছিলাম। এই যে এই জিনিসটা যে শিখছেন, ঘর, ঘরের নিচের যে অংশ, কিন্তু ঘরের নিচের অংশ আগে আঁকা যায় না কেন? কারণ বিল্ডিং বানানোর ক্ষেত্রেও কিন্তু এরকমই হয়। কি হয় দেখেন, আগে আমাদের ঘরের ছাদ থেকে শুরু করতে হয়। ছাদটা একটা এ অক্ষরের মতন ধরেন আমি দিলাম, এর দুই পাশ সমান হইতে হবে, এখানেও পার্সপেক্টিভ। কেন? দুই পাশ সমান যদি না হয়, একটা ঘরের এক পাশ এরকম হইলো, এই ঘর হবে? হবে না। আপনি যখন ঘর তৈরি করেন, সমান করে তৈরি করেন, তাহলে ড্রয়িং এও এই সমান জিনিসটা থাকতে হবে, দুই পাশ সমান। তারপরে দেখেন পার্সপেক্টিভে আমরা কি শিখছিলাম, এখানকার মিডিল লাইন কিন্তু এইটা, এই বিন্দুটা, কারণ এখান থেকে আমরা দুই পাশ সমান করছি। তাইলে শিখছিলাম আমরা যে এইটা কখনো উপরের দিকে যাবে না, এই লাইনটা সবসময় একটু নিচের দিকে আসবে। কেন? কারণ যখন এই লাইনটা উঠবে, এই লাইনটা একটু উপরের দিকে উঠবে, কারণ কোন এক কোণে যায় এই দুই লাইন কি হবে, মিলে যাবে। এই আপনার প্রথম যে পার্সপেক্টিভ, মানে একটা ঘর দিয়ে কি শুরু করলাম, এখানে কিন্তু পার্সপেক্টিভ আসছে, এবং এই পার্সপেক্টিভই একটা, যে বললেন যে একটু গ্রামের দৃশ্যের পার্সপেক্টিভ। তারপরে এই মিডিল লাইন দিলাম, এখন এই যে মিডিল লাইন দিলাম, এটাকে আমি মিডিল চিন্তা করতে, যে ধরেন এই লাইনটা থেকে এই লাইনটা অবশ্যই একটু ছোট হবে। ওই যে পার্সপেক্টিভে কি শিখলাম, একটু উপরের দিকে যখন উঠে যাচ্ছে, তখন ভিতরের লাইনগুলো কি হচ্ছে, একটু ছোট হয়ে যাচ্ছে না, সেই ছোট লাইন। এবং এখানকারও কি হবে, সে একটু লাইনটা ছোট হবে, হয়ে এটা উপরের দিকে উঠে যাবে। আমরা কিন্তু এই জিনিসগুলো এর আগে ঘরের একটা বক্সের মধ্যে দেখি, হ্যাঁ, যে দুই পাশের লাইনটা শিখে যাচ্ছে, এরপরও এক কোণে যায়, এটা মিলে যাচ্ছে, মিলে গেল। এখন ধরেন এইটা আমার খুব মিডিলের সামনের একটা জিনিস, তাইলে আমরা শিখলাম কি, সামনের জিনিসটা আমরা শিখছি যে খুব বেশি কি হয়, পার্সপেক্টিভ, এরিয়াল পার্সপেক্টিভে ডিটেল হয়। তাইলে যদি এটা আমাদের সামনের ঘর বলে আমরা চিন্তা করেছি, তাহলে এটার মধ্যে এখন আমাদের ডিটেল, যে এখানে ছাদ ও আসছে, ঠিক আছে, বাট এই ছাদটা কিসের ছাদ, খনের ছাদ, খড়ের ছাদ, টিনের ছাদ, কিসের ছাদ, ড্রয়িং এর মাধ্যমে সেটা আমাকে ডিটেল করতে হবে। এই যে ওয়াল দিচ্ছে, সে ওয়াল কিসের ওয়াল দিচ্ছে, মাটির ওয়াল, বেড়ার ওয়াল, কিসের ওয়াল, টিনের ওয়াল। টিনের ওয়াল হলে তার ড্রয়িং কেমন, বেড়ার ওয়াল হলে তার ড্রয়িং কেমন,
মাটির ওয়াল হলে তার ড্রয়িং কেমন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরেন এর পাশে একটা কি থাকতে পারে, আরেকটা বাড়ি থাকতে পারে, একটা ছনের ওই যে যে গোলা সেগুলো থাকতে পারে। হ্যাঁ, তা আমরা সেগুলো চিন্তা করলাম, দেখেন সেটা চিন্তা করলাম। এর সাইডে কি থাকতে পারে, এটার মধ্যেও ডিটেল ড্রয়িং করতে হবে। এই যে আমাদের যে ধরেন এটা যে একটা ঘরগুলো আছে কিভাবে আছে সেই ড্রয়িং গুলো করতে হবে। এরপরে এর পিছনে যে ঘরটা আছে আমাদের মোবাইলটা একটু কাটতে হবে, আবার সবাই জয়েন হবে। আমি বলছিলাম যখনই আমরা কোনো দৃশ্য আঁকবো আগে আকাশ আর জমি এই দুইটাকে একটা লাইনের মধ্যে দিয়ে ফেলবো। আমি ড্রয়িংটা এভাবে করলেও আমার ভুল হবে না, কিন্তু আপনারা যদি এই লাইনটা চিন্তা না করে ড্রয়িং করেন আপনাদের ড্রয়িং আস্তে আস্তে আকাশের মধ্যে উঠে যাবে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের সাথে হবে, আমার সাথে হবে। এই জন্য বললাম এই লাইনটা সবসময় দিয়ে দিবেন, কারণ তাইলে আপনাদের নিয়ন্ত্রণে থাকবে আপনাদের। আচ্ছা, এই গেল আপনাদের ঘর। এখন ধরেন এই ঘরের পরে পিছনে আরেকটা ঘর আছে। এখন ঘরের পিছনে যদি আরেকটা থাকে মানে ল্যাম্প, তাই না, এটা তো একটা সোজা ল্যাম্প। তাহলে এই ঘরের পিছনে যখন ঘর থাকবে আমরা পার্সপেক্টিভে কি শিখছিলাম যে এই দুইটা লাইট আস্তে আস্তে কি হবে এভাবে করে কোনো এক কোণে যায় মিলে যাবে। তাহলে এর পরে যে ঘরটা থাকবে বা যে ঘরটা হবে দেখেন সেই ঘরটা কি হবে সাইজে, এই যে এই লাইনটা যখন আপনি দিবেন অটোমেটিক এই ঘরের যে সাইজটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এটা কিন্তু সবসময় যে এই ঘরে আঁকবেন তা না, আপনি যদি একদম অবিকল এই ঘর আঁকা যেতে পারে বা ঘর উল্টে যেতে পারে, ঘর তো সবসময় একই সাইজে থাকবে। ঘরটি সবসময় আমাদের দৃশ্যের মধ্যে একই রকম হবে না, কখনো এরকম আসছে এখানে এরকম আসছে। এখন এখানে দেখেন আমি যদি উল্টাই এই যে ঘরটা উল্টাই দিলাম, এখন কি হলো আমার কিন্তু এখানে তিনটা ঘর পাইলাম এবং তিনটা ঘর দেখেন এটা কিন্তু বড়, এর থেকে এটা একটু ছোট, এর থেকে এটা আরো ছোট। এখন এই যে ঘরের মাঝখানে মাঝখানে ফাঁকা দেখা যাচ্ছে, এই ফাঁকা কিন্তু থাকবে না। এই ফাঁকার মধ্যে আপনাকে যে কোনো জিনিস একে বুঝাইতে হবে যে আছে, আর এখানে কিছু তো আছে, কিছুর পিছনে যেহেতু জায়গা আছে তার মানে কিছু আছে। যেমন এখানে আরেকটা ঘর থাকতে পারে, কোনো সমস্যা নাই। এখানে আপনি এইভাবে করে আরেকটা ঘর বুঝাইতে পারেন যে পিছনে আরেকটা ঘর আছে। হ্যাঁ, হইতে পারে, কোনো সমস্যা নাই। আপনি হচ্ছে এই ফাঁকার মধ্যে একটা গাছ বুঝাইতে পারেন যে একটা গাছ আছে পিছনে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, একটা গাছ থাকলাম নর্মালি আসলাম। এখন দেখেন এই ঘরের পিছনে তো কিছু একটা আছে, সেই জিনিসগুলো আমাকে একে এই জায়গাটাকে কমপ্লিট করতে হবে। তাহলে ধরে নিই এখানে একটা গাছ আছে, এখন গাছটা যদি আমি এখানে আঁকি, এই যে আমার বিন্দু এই যে লাইন, এই লাইনের পিছনে আঁকি তার মানে গাছটা আছে ঘরের পিছনে। আর যদি গাছ আমি এখানে আঁকি তার মানে গাছ আছে ঘরেরও সামনে। তা আমি গাছটাকে যাতে বড় করে আঁকতে পারি এর জন্য আমি গাছটাকে কি করলাম ঘরের আমি সামনে দেখাইলাম। কেন, যে যাতে আমি গাছটাকে বড় করে আঁকতে পারি, আমার তো দৃশ্যটাকে মিলাইতে হবে, সুন্দর করে শেষ করতে হবে। হ্যাঁ, এটা আমাদের অনেক ফন্টের একটা ধরেন গাছ অনেক সামনে, এই যে ঘরের থেকেও সামনে, যে এখানে বোঝা যাচ্ছে যেটা ঘর থেকে অনেক বেশি সামনে আছে। তাহলে এই গাছ থেকে আপনি অনেক ডিটেল করে ধীরে ধীরে আমি কিন্তু ড্রয়িং করে দেখলাম। হ্যাঁ, যে একটা ডাল করে দিতে পারে, তারপরে গাছের মধ্যে অনেক ড্রয়িং থাকতে পারে। এই প্রত্যেকটা ড্রয়িং আমাকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এখানে কিছু আমার হচ্ছে ড্রয়িং হইতে পারে, হ্যাঁ ফল দেখা যেতে পারে, তারপরে এখানেও কিছু এরকম পাতা থাকতে পারে, আরো ডিটেল ড্রয়িং হইতে পারে। এখন এই যে এখানে যে ফাঁকা, এই ফাঁকা কি ফাঁকা রাখবো, এখানেও আপনাকে একটা ড্রয়িং করে মানে আমার চোখের কোনো আমার যে ক্যানভাস যতটুকুনের মধ্যে আমার ক্যানভাসে সেখানে কোনো ফাঁকা রাখা যাবে না, যেটা স্কেল করতাম সেটা দেখতে। তাইলেও আমাকে শেষ পর্যন্ত মার্জিনের শেষ পর্যন্ত আমাকে কিছু এঁকে যেতে হবে, মানে আমার কিছু না কিছু আসছে এটা, ঠিক আছে। এখন দেখেন এই যে জায়গা, এই জায়গাগুলোতে আমাকে কি করতে হবে, গাছ কাটতে হবে। এখন এই যে গাছ, এই গাছের থেকে অবশ্যই আমার এইখানে যে গাছটা আছে সেই গাছটা সে অনেক বড়। কেন বড়, এবং এই গাছ কিন্তু সামনে, এই গাছ অবশ্যই এই গাছের পিছনে, তাই না। কেন বড়, কারণ পার্সপেক্টিভ গত দিক থেকে পুরো ছবিটাই কিন্তু এভাবে যাচ্ছে,
সামনের গাছ বড় হবে, দূরের গাছ ছোট হবে, এবং এরপরে যদি আরেকটা গাছ থাকতো, ধরেন গাছ দুটো সমান, বা কোনো ক্ষেত্রে এই গাছের থেকেও বড়, তাও এটা ছোট হবে, কারণ এটা আমার চোখের থেকে দৃষ্টিকোণ থেকে দূরে আছে। হ্যাঁ, এটাই হচ্ছে পার্সপেক্টিভ। এখানে একটা কলা গাছ চিন্তা করতে পারি আমরা। হ্যাঁ, এই মোটামুটি আঁকলাম। আচ্ছা, এখন দেখেন আরেকটা বিষয়, এটা তো আমার সামনের গ্রাম। এখন এখানে তো দূরে জায়গা আছে, আমি যদি এখন দূরের একটা গ্রাম করি, পার্সপেক্টিভ গত দিক থেকে সেই গ্রামের সাইজ কতটুকু হবে। যদি এখানে 3টা গ্রাম থাকতো, তাহলে কোনটা আগে কোনটা পরে সেটা বলে দিত তাদের ঘরের সাইজ। হ্যাঁ, তাদের ঘর যেরকম সাইজের হইতো সেই হিসাব করলে আমরা বুঝে যেতাম যে আমার পার্সপেক্টিভ গত দিক থেকে কোন গ্রাম আগে, আর কোন গ্রাম আমার পার্সপেক্টিভ গত দিক থেকে অনেক 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 দূরে আছে। ধরেন এখানে মিডিলে আরেকটা গাছ আছে, থাকে না অনেক সময় একটা গাছ হতে পারে না, একটা গাছ আছে। এই যে গ্রামের পিছনে গাছ আছে, আকাশ আর জমিনের মধ্যে একটা তফাৎ থাকবে। হ্যাঁ, মানে একটা জায়গা থাকবে, যে জায়গাটা এইটাকে আলাদা করে দিচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে এই জায়গা। এবং এখানে ড্রয়িং অবশ্যই এখানকার থেকে কি অনেক বেশি কম হবে, এখানে কোন রকম দেখা যাবে, অনেক ক্ষেত্রে কোন রকম ভাবেও হবে না। হ্যাঁ, কোন ক্ষেত্রে অনেক সময় কোনো ভাবেও হবে না, এখানে জাস্ট ড্রয়িং হবে। ঠিক আছে, জাস্ট ড্রয়িং হবে, কোনো জানলা দরজা অনেক সময় দেখা যাবে না যদি অনেক বেশি দূরে ঘর হয়, সেই ক্ষেত্রে শুধু ড্রয়িং হবে। এখন দেখেন এই যে সামনে একটা ফাঁকা জায়গা, এত বড় একটা ফাঁকা জায়গা, দূরে রাহে ভালো গ্রাম আছে, এখানেও মাছ পাবে, কারণ এখানে অনেক বড় জায়গায় ঢুকে। এখন আপনাকে এটাকে সাজাইতে হবে, গুছাইতে হবে। কিভাবে গুছাইতে হবে? এখানে আপনি একটা কিছু দিতে পারেন, একটা মানুষ দিতে পারেন, একটা গরু ছাগল দিতে পারেন, দুজন ফিতে যাচ্ছে দিতে পারেন। তাই আমরা এখানে মানুষই দিই, মানুষ শিখেছি, তাই মানুষই দিই। মাথা, মাথার সাথে কম্পেয়ার করে কি 8.5 তার বডি, তাইলে বডি যদি আমি হিসাবটা করি, মানে কি পাটা নিচে দিলাম, কেন দিলাম? সাড়ে 8 তাহলে মানুষটা একটা প্রাপ্তবয়স্ক মানুষ পেলে কিন্তু ওর মাথা সহ এটা মাপটা করে নিবেন। আপনারা যারা বুঝবেন না তারা এইভাবে আস্তে আস্তে মাপ দিবেন, এখানে মাপ দিয়ে শরীরটা মিলাবেন। বিষয়টা বুঝছেন? এটা আমি কিভাবে করতেছি সেটা কথা না, কথা হচ্ছে আপনাদের আমি যেভাবে শিখেছি প্রতিবার সম্ভব না, তাহলে একটা থেকে আসলে আমাদের এসে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন একটা রোগ ওইদিকে যাচ্ছে, আঁকলাম। এখন এখানে তো খালি লাইন আছে, এখন এখানে গরু আঁকা শিখেছি, তাহলে গরু আমি আঁকতে পারি, এবং এই লোকের সাথে কম্পেয়ার যে এই লোক আমার অনেক সামনে, এর অনেক দূরে, তাহলে এইখানে যদি আরেকটা ব্যক্তি হয়, এই জায়গায় যদি আরেকটা ব্যক্তি হয়, তাহলে এই ব্যক্তির কতটুকু হইতে পারে। হ্যাঁ, এটা এই ঘরটার মধ্যে ঢুকবে, এখানে দরজা, এখানে মানুষ, তাহলে এই মানুষের সাইজ কতটুকু হইলে এই দরজা দিয়ে এই ঘরের মধ্যে ঢুকতে পারে। ঘরেরও সামনে আছে আমার এই মানুষটা, ঘরের ভিতর কি করতেছে, যাচ্ছে। এখন এখানেও আরো খালি খালি ল্যান্ড আছে, এখন এই খালি ল্যান্ডে কি করা যায়? আমি নদী দিতে পারতাম, যে দিক থেকে এইভাবে করে একটা নদী চলে গেছে, যাও দেখো। আচ্ছা, নদী না দিয়ে আমরা একটা গরু দিই, এই মানুষের সাথে কম্পেয়ার করে কিন্তু গরুটা একটু দূরে আছে, গরু কিন্তু মানুষের থেকে সাইজে বড়। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবেন যে একটা গরু বা একটা ছাগলের সাইজ একটা মানুষের তুলনায় কতটুকু,
এবং সে কতটুকু দূরে আছে। গরুটা এখানে বাঁধা আছে, হ্যাঁ, একটা বেঁচে আর কি রাখছে, এখানে একটু হয়তো বা ঘাস আছে, একটু ঘাস থাকে, এখানে কিছুটা হয়তো বা একটু রাস্তা হইতে পারে, আসতে পারেন যে একটা রাস্তা গেছে, হ্যাঁ, এখান দিয়ে একটু ঘাস আছে, এখান দিয়ে একটা গাছের অংশ আছে। এটা যেহেতু নর্মাল গ্রামের দৃশ্য আসছে তাই আমি এগুলো ব্যবহার করছি। আবার অনেক সময় যদি এটা কোনো নির্দিষ্ট স্কিম হয়তো হয়তো বা কাজ করতে হবে, হ্যাঁ, যেহেতু এখানে একটা নর্মাল দৃশ্য চিন্তা করতে তাই কাজ করতে পারে। তারপরে চাই এখানে একাধিক গরু কিন্তু ড্রয়িং আমরা করতে পারি। হ্যাঁ, একটা আঁকছি আমি, বাট বলতেছি এখানে যদি চাই যে না এখানে অনেকগুলো গরু আছে, 4টা 5টা গরু আছে, 10টা গরু আছে, সেটাও আঁকা সম্ভব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেটাও আমরা কমপ্লিট করতে পারি। আবার এই যে দূরে ধরেন এখানে 2টা মানুষ আছে, এখন এখানে দূরেও একটা মানুষ চাইবে, তারপরে যেমন ধরেন মানুষের বাড়ির সামনে গরুরা যে খায়, হ্যাঁ, যে ওই জিনিসগুলো, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আরো অনেক কিছু আঁকা যায় ছোট ছোট করে, যেমন এখানে দূরে আরো 2টা গরু আঁকেন, এখানে দূরে 2টা গরু আঁকেন, যত বেশি ড্রয়িং হবে তত জিনিসটা দেখতে আকর্ষণীয়। যেমন কিছু আমি ছবি আলোচনা যেমন দেখেন এটা আপনাদের আগের বেঁচে দেখেন যেমন একটা শীতকালে, হ্যাঁ, যে পুরো দৃশ্যের মধ্যে চারোদিকে নানান কিছু, চোখ গেলে নানান কিছু চোখে পড়ে, এবং এটা ছোট কাগজ, এই জন্য কোয়ার্টারেরও ছোট, যদি কোয়ার্টার তো আরো বেশি আকাশ সুযোগ থাকে, যত বড় পেজ হয় তত আকাশ সুযোগটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে আরো মানুষ এখানে হয়তো বা ঢুকাইতে পারতো, দেখেন কত মানুষ কত কিছু করতেছে, দৃশ্যটা দেখার মতন অনেক কিছু আছে, যে একজন যাচ্ছে, একজন ফুল পাচ্ছে, এখানে দূরে কাকতাড়ুয়া, একটা গরু, এখানে কিছু মানুষ এসে বসে এ রস পাচ্ছে, এরা আবার বসে বসে কি যেন খাচ্ছে, হ্যাঁ, একটা শীতকালের দৃশ্য। আচ্ছা, এরপরে দেখেন এটা একটা বসন্তের দৃশ্য, এই যে কত কিছু দৃশ্যের মধ্যে, হ্যাঁ, এরকম একটা দৃশ্য ভরে আঁকতে হবে, মানে আপনার খাতার মধ্যে যতখানি জায়গা তত জায়গার মধ্যে কিছু না কিছু থাকতে হবে, খালি ল্যান্ড রাখা যাবে না। অনেক স্টুডেন্টদের আমি দেখি 2-3টা ঘর আগে শেষ ড্রয়িং, কিন্তু ড্রয়িং এ আপনাকে অনেক মানুষ অনেক কিছু আঁকতে হবে। এই যে এটা একটা হেমন্তকালের দৃশ্য, ধান কাটা, তো কত কিছু দেখেন, ধান কাটতেছে, কেউ ধান নিয়ে যাচ্ছে, কেউ ধান মারতেছে, কেউ হচ্ছে ধান গোছাচ্ছে, পিছনে আবার ঘর বাড়ি একটা শেষ ড্রয়িং, এটা আকাশের মধ্যেও মেঘের ড্রয়িং দিয়ে ছবিটা শেষ করা হয়েছে। তো আমাদের প্রত্যেকটা ছবির মধ্যে এরকম অনেক কিছু রাখতে হবে, আপনি যদি জিনিস না রাখেন আপনার ছবি কখনোই মানে ভালো হবে, হ্যাঁ, কখনোই একটা ছবি কমপ্লিট ছবি হবে না। তো এখানে পার্সপেক্টিভে আমরা কি কি পাইলাম দেখেন, এখন এখানে পার্সপেক্টিভ কোথায় অনেকে বুঝবেনই না যে